আমরা সর্বপ্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, বহুজাতিক সংস্থাসমূহ বিশ্ব রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে আলোচনা করো। এটি 2018, 2017 এবং 2015 সালের পার্ট সিতে এসেছে। 2 নম্বর যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ প্রদান পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটি 2018 সালে এসেছে পার্ট সিতে। 3 নম্বর যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকা বর্ণনা করো। এই প্রশ্নটি 2016 সালে এসেছে পার্ট সিতে। এবং সর্বশেষ প্রশ্ন আমরা আলোচনা করব সার্কের সফলতা ও ব্যর্থতা আলোচনা করো। এই প্রশ্নটা এসেছে 2017 এবং 2013 সালে। এই 4টা প্রশ্ন নিয়ে আমরা আজকের লেকচারে আলোচনা করব। আমাদের সর্বপ্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে বহুজাতিক সংস্থা সমূহ বিশ্ব রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে সে বিষয়ে আমরা জানবো। তো বহুজাতিক সংস্থা সম্পর্কে আমরা একটু করে জেনে নিই। আমরা আগের ক্লাসগুলোতে বহুজাতিক সংস্থা কি, বহুজাতিক সংস্থার কার্যাবলী, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে বহুজাতিক সংস্থা কি একটু করে আমরা জেনে নিই। তো আমরা বহুজাতিক সংস্থা কি, যেসব সংস্থা বা কোম্পানির মালিকানা একক কোনো দেশ বা একটি দেশের নাগরিক নয় এবং বিনিয়োগ নিজস্ব রাষ্ট্রীয় সীমানায় সীমাবদ্ধ নয়, তাদেরকে বহুজাতিক কোম্পানি বলা হয়। অর্থাৎ যে কোম্পানির মালিকানা একক কোনো দেশ বা একটি দেশের নাগরিক নয় কিংবা একটা দেশের নাগরিক নয় এবং বিনিয়োগ নিজস্ব রাষ্ট্রীয় সীমানার মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে বিনিয়োগ ব্যবস্থাটা সীমাবদ্ধ না থেকে যখন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে, তাদেরকে বহুজাতিক সংস্থা বা বহুজাতিক কোম্পানি বলা হয়ে থাকে। আমরা অন্যভাবেও নিতে পারি যে বহুজাতিক সংস্থা বলতে সেই সকল সংস্থাকে বোঝায় যারা বিভিন্ন দেশের সীমানা অতিক্রম করে বিভিন্ন দেশের বাজারে প্রবেশ করে। বস্তুতপক্ষে তারা আন্তর্জাতিক কেনা বেচার কেন্দ্র গড়ে তোলে। অর্থাৎ যখন বহুজাতিক সংস্থা কি, যখন যে বাজার ব্যবস্থা নিজ দেশের সীমানা পেরিয়ে অন্য বিভিন্ন দেশে যখন বাজার ব্যবস্থার প্রচলন সৃষ্টি করে, তখনই তাকে বহুজাতিক সংস্থা বলা হয়। এখন আমরা জানবো বহুজাতিক সংস্থা সমূহের বিশ্ব রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে। আমরা প্রাসঙ্গিকতায় লিখবো। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণে বহুজাতিক কর্পোরেশনের কাজ নয়। এবং আরো বলা হয়েছে যে একই সাথে রাজনৈতিক খবরদারি করার মধ্য দিয়ে তারা তাদের ব্যবসায়িক ভিত্তি আরো সুসংহত করার প্রচেষ্টায় লিপ্ত থাকে। বহুজাতিক কোম্পানিগুলো শক্তিশালী অবস্থানে থাকার কারণে তারা দরিদ্র দেশগুলো বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক নিয়ন্ত্রণ গ্রহণ করায় আগ্রহী হয়ে পড়ে। অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে একটা বহুজাতিক সংস্থা শুধুমাত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিভিন্ন দেশে প্রচারের উদ্দেশ্যের বাইরেও তারা আরেকটি কাজ সম্পাদন উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে যে কি বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করা। এবং এই আধিপত্য কিভাবে বিস্তার করে তারা? বিশ্ব রাজনীতিকে এই বহুজাতিক সংস্থাগুলো অর্থাৎ উন্নত রাষ্ট্রের কোম্পানিগুলো প্রভাব বিস্তার করার জন্য সর্বপ্রথম একটা রুলস যেটা আমরা পয়েন্ট পাই সেটি হচ্ছে আর্থিক সহায়তা। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 1994 এর পরিসংখ্যান মোতাবেক জানা যায় 80-র দশক থেকে বিশ্বের 72টি দেশে বহুজাতিক কোম্পানি থাবা থেকে দেশীয় শিল্প তথা জাতীয় অর্থনৈতিক কার্যক্রমকে বাজাতে যেসব আইন প্রণয়ন করেছিল তার মধ্যে 600টি ওদের চাপে বাতিল কিংবা এদিক ওদিক করতে হয়েছে। অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলো নিজেদের দেশীয় শিল্পকে সুরক্ষিত রাখার জন্য বহুজাতিক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ওই রাষ্ট্র অর্থাৎ উন্নয়নশীল রাষ্ট্রগুলো অনেকগুলো নিয়ম কানুন নীতিমালা বা বিধিবিধান প্রণয়ন করে থাকে। কিন্তু উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলো যখন উন্নত রাষ্ট্রগুলো থেকে ঋণ গ্রহণ করে, বিভিন্ন সাহায্য সহযোগিতা যখন গ্রহণ করে, তখন তাদের প্রভাবটা কি হয়ে থাকে? বেশি হয়ে থাকে, যেহেতু উন্নয়নশীল রাষ্ট্রগুলো তাদের কাছ থেকে কি গ্রহণ করছে? অর্থ গ্রহণ করছে। সেই কারণে এই আর্থিক সহায়তা গ্রহণের কারণে বহুজাতিক সংস্থাগুলো অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করছে এবং নিজেদের সুবিধার জন্য
উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলো যেসব বিধিবিধান প্রণয়ন করা হয়েছে, ওই বিধিবিধানগুলো বহুজাতিক সংস্থাগুলোর সাথে অনেকগুলো বিধিবিধান আইন বাতিল করা হয়েছে, আবার অনেকগুলো বহুজাতিক সংস্থার অনুকূলে করে কি করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে। তাহলে আর্থিক সহায়তার মাধ্যমে বিশ্ব রাজনীতিতে এই বহুজাতিক সংস্থাগুলো প্রভাব বিস্তার করে। 2 নম্বর হচ্ছে গোয়েন্দা কার্যক্রম ও চাপ প্রয়োগ। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ী পরিচালনার পাশাপাশি রাজনৈতিক নিয়ন্ত্রণ বৃদ্ধির লক্ষ্যে নিজ দেশের সরকারের এজেন্ডা হিসেবে কাজ করে থাকে। তারা কর্মরত দেশের মূল্যবান গোয়েন্দা তথ্য নিজ দেশে সরবরাহ করে এবং ওইসব দেশের সরকারের উপর চাপ প্রয়োগে সচেষ্ট হয়। অর্থাৎ এই বহুজাতিক সংস্থাগুলোর বিভিন্ন কর্মকর্তা যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, এই কর্মকর্তারা শুধুমাত্র বহুজাতিক সংস্থাকে অর্থাৎ বহুজাতিক কোম্পানিকে সম্প্রসারণ করছে না, সাথে সাথে ওই দেশের বিভিন্ন রাজনৈতিক খুঁটিনাটি বিষয়গুলো তারা ইনফরমেশন গুলো সংগ্রহ করে তারা উন্নত দেশে কি করছে, প্রেরণ করছে। ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো সম্পর্কে যখন বিভিন্ন ইনফরমেশন উন্নত দেশগুলো সংগ্রহ করে ফেলে, তখন অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে কি করে থাকে, নিয়ন্ত্রণ করা সহজ হয়ে থাকে। উদাহরণ হিসেবে যদি আমরা নিতে পারি, মনে করো যে আমি তোমাদের একজনকে রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ CR ক্লাস রিপ্রেজেন্টেটিভ তৈরি করলাম। ওই ক্লাস রিপ্রেজেন্টেটিভ যখন শিক্ষকদের সাথে খুব গভীরভাবে সম্পর্ক স্থাপন করবে, ফলে ছাত্রদের জন্য যদি আমরা কোনো পরিকল্পনা করি, তখন দেখা যাচ্ছে ওই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগেই তোমরা ক্লাস রিপ্রেজেন্টেটিভ কি করছে, ওই তথ্যটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে। ফলে আমরা যখন কাজে নামছি কিংবা ওইটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি, তখন তোমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়েছো। অর্থাৎ আমরা যে পরিকল্পনাটা, একটা অনুন্নত উন্নয়নশীল রাষ্ট্র যখন কোনো একটি পরিকল্পনা গ্রহণ করে, এই পরিকল্পনাটা বাস্তবায়নে যাওয়ার আগে বহুজাতিক কোম্পানির ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন, তারা এই ইনফরমেশনটা নিয়ে উন্নত দেশের কাছে সরবরাহ করে। ফলে উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলো ওই কাজ সমাধান বা বাস্তবায়নের কাজে যাওয়ার আগেই উন্নত রাষ্ট্রগুলো বাধা প্রদান করে থাকে। এভাবে করে বহুজাতিক কোম্পানিগুলো বিশ্ব রাজনীতিতে তাদের আধিপত্য বিস্তার করে। সন্ত্রাসবাদী কার্যকলাপ। সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমেও বহুজাতিক কোম্পানিগুলো অর্থাৎ প্রভাবশালী রাষ্ট্রগুলো অনুন্নত এবং উন্নয়নশীল দেশে প্রভাব বিস্তার করে। কিরকম? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বহুজাতিক কোম্পানিগুলো রাজনৈতিক হস্তক্ষেপের জন্য বা তাদের সুবিধার জন্য নানা ধরনের কৌশলের পন্থা বেছে নেয়। অর্থাৎ এই বহুজাতিক সংস্থাগুলোর মূল মালিক হচ্ছে, অর্থাৎ বহুজাতিক কোম্পানিগুলোর মূল মালিক হচ্ছে উন্নত রাষ্ট্রগুলো। উন্নত রাষ্ট্রগুলো অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে প্রভাব বিস্তার করার জন্য তারা কিছু সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সেটি কিরকম? সেটি হচ্ছে, আমরা দেখি আমাদের দেশের মধ্যে কিছু কিছু দল এবং কিছু কিছু গোষ্ঠীর সৃষ্টি হয়, যারা রাজপথে সংঘাতিক অর্থাৎ সংঘর্ষ সৃষ্টি করে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। ফলে এই সন্ত্রাসমূলক কাজগুলো পরিচালনা করে দেশের মধ্যে অর্থাৎ অনুন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে একটা সংকট সৃষ্টি করে। আমরা যদি দেখি যে আমাদের গত বছরের দিকে আমরা দেখেছি যে ঢাকার মধ্যে বেশ কিছু হোটেলের মধ্যে আক্রমণ করা হয়েছে IS এর নামকরণ করে। তাহলে বর্তমান সময়েও গবেষণায় দেখা যাচ্ছে এই IS এর পিছনে উন্নত রাষ্ট্রগুলোর মদত রয়েছে। অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলো বিভিন্ন উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রের মধ্যে এই বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করে ওই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে। কেন? যখন রাষ্ট্রের মধ্যে যখন বিভিন্ন সংঘাত গোষ্ঠী যখন সৃষ্টি হবে, তখন দেখা যাচ্ছে যে কি ওই রাষ্ট্রের শৃঙ্খলার জন্য অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো কার সহযোগিতা গ্রহণ করবে? উন্নত রাষ্ট্রের সহযোগিতা গ্রহণ করবে। আর অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো যখন উন্নত রাষ্ট্রের কাছে সহযোগিতা গ্রহণ করতে যাবে, তখন উন্নত রাষ্ট্রগুলো তাদের উপর আধিপত্য বিস্তার করতে পারবে। এভাবে করে বিভিন্ন উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলোর মধ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে কি করছেন? আধিপত্য বিস্তার করছেন এই বহুজাতিক সংস্থার কোম্পানির মালিকগুলো। তারপরে বলা হচ্ছে বিরোধী শিবির
ভুক্তদের সহায়তা। বহুজাতিক কোম্পানিগুলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজে বিরোধী শিবির ভক্তদের প্রয়োজন অনুভব করলে তাদেরকে নানা ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে। অর্থাৎ কিরকম, যখন কোনো একটা দেশে তাদের অবস্থান শক্তিশালী করার জন্য এবং কোনো সরকার যদি বহুজাতিক সংস্থাগুলো বা উন্নত রাষ্ট্রগুলোকে যদি প্রাধান্য না দেয় কোনো একটি রাষ্ট্র, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই রাষ্ট্রের বিরোধী দল যারা আছে, বিরোধী দলকে বিভিন্নভাবে আর্থিকভাবে সে আরো বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে ওই বিরোধী দলকে কি করা হচ্ছে, শক্তিশালী করা হচ্ছে এবং তাদেরকে বহুজাতিক কোম্পানির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করছে। আমরা এখানে যদি উদাহরণ নিই, যে আমি বাইরে যাচ্ছি না, যেমন ধরো বাংলাদেশের কথা চিন্তা করো, তাহলে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে কি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো বিষয়ে দেশের উন্নয়ন অবকাঠামোর ক্ষেত্রে আমরা বিশ্ব ব্যাংকে দেখতে পাচ্ছি যে বিশ্ব ব্যাংকে যখন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যখন সহযোগিতা থেকে পিছিয়ে গিয়েছেন, তখন আমাদের বর্তমান মাননীয় সরকার প্রধানমন্ত্রী তখন কি করলেন, নিজ দেশের অর্থের অর্থায়নের মাধ্যমে এই পদ্মা সেতুর কাজ শুরু করে দিলেন। এই যে উন্নত রাষ্ট্রগুলোকে কম প্রাধান্য দিয়ে যখন কাজগুলো পরিচালনা শুরু করে দিয়েছেন, তখন উন্নত রাষ্ট্রগুলো করে কি, উন্নত রাষ্ট্রগুলো দেখে যে এই সরকারের বিরোধী অ্যান্টি পার্টি কারা, তাহলে অ্যান্টি পার্টি যারা আছেন তাদেরকে বিভিন্ন ধরনের আর্থিকভাবে বিভিন্ন কৌশল সহযোগিতার মাধ্যমে কৌশল শিখিয়ে তাদেরকে নিজেদের পক্ষে আনয়ন করে বহুজাতিক সংস্থাগুলো, এবং পক্ষে আনয়নের মাধ্যমে তাদের দ্বারা কিছু কি সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে রাষ্ট্রের মধ্যে এবং সংকট সৃষ্টি করে। আমরা প্রায় সময় দেখি যে বিভিন্ন গোষ্ঠী যারা রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় নয়, একটা নির্দিষ্ট সময়ে দেখা যাচ্ছে যে কি তারা বিভিন্ন হামলা পরিচালনার মাধ্যমে, বিভিন্ন গোষ্ঠী মানুষের উপর আক্রমণ পরিচালনার মাধ্যমে দেশের মধ্যে একটা সংকট সৃষ্টি করে। এইভাবে করে বিরোধী শিবিরগুলোর সমর্থন আদায় করে বহুজাতিক সংস্থাগুলো অনুন্নত এবং উন্নয়নশীল দেশে আধিপত্য বিস্তার করে। এরপর হচ্ছে চক্রান্ত। এই বহুজাতিক সংস্থাগুলো বিভিন্ন চক্রান্তের মাধ্যমেও অনুন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে প্রভাব বিস্তার করে থাকেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বর্তমান আইএস জঙ্গিদের সাহায্য করার কথা শোনা যাচ্ছে উন্নত রাষ্ট্রগুলো, সেখানে বহুজাতিক কোম্পানির হাত রয়েছে। বহুজাতিক কোম্পানি এইসব সংগঠনকে আর্থিক ও অস্ত্র সরবরাহের মাধ্যমে একটি শক্তিশালী বিরোধী সরকারের বিরুদ্ধে জঙ্গিদের ব্যবহার করে থাকে। অর্থাৎ চক্রান্ত উন্নত রাষ্ট্রগুলো কি করে, উন্নত রাষ্ট্রগুলো এই আইএস সংগঠনের মাধ্যমে তারা আইএস সংগঠনের মাধ্যমে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে তারা বিভিন্ন হামলা পরিচালনা করে থাকে, বিভিন্ন গোষ্ঠী সৃষ্টি করে তাদেরকে অর্থের মাধ্যমে অস্ত্র সরবরাহ করে তাদেরকে সহযোগিতা করে থাকে। আমরা দেখতে পাই যে প্রায় সময় আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশ থেকেও অনেকেই আইএস এর সাথে যুক্ত হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আইএস এর সাথে যুক্ত হচ্ছে, কারণ তাদেরকে একদিকে ধর্মীয় ব্যাখ্যা ভুল বোঝানো হচ্ছে যে তারা ইসলামের বিরুদ্ধে জিহাদ করছে, ইসলামের পক্ষে জিহাদ করছে, আবার তাদেরকে মোটা অঙ্কের অর্থ প্রদান করছে। ফলে দেখা যাচ্ছে একজন মানুষ সে মান্থলি 10,000 টাকা ইনকাম করছে, বছরে সে হয়তো 5 লাখ 6 লাখ টাকা ইনকাম করছে, বাট সে আইএস এর সাথে যুক্ত হয়ে একটা হামলা পরিচালনা করবে, সে যদি কোনোভাবে সেখান থেকে রক্ষা পায় তাহলে তাকে কোটি টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই কোটি টাকার আশায়, অর্থের আশায় তারা অনেকে কি করছে, এই আইএস এর সাথে জড়িত হয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে হামলা পরিচালনা করছে। ফলে দেখা যাচ্ছে অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো এই আইএস থেকে রক্ষা পাওয়ার জন্য, জঙ্গি তৎপরতা নির্মূল করার জন্য উন্নত রাষ্ট্রের সহযোগিতা কামনা করছে। আর যখন উন্নত রাষ্ট্রের সহযোগিতা কামনা করছে, তখনই তাদের অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করছে। এরপরে হচ্ছে সহায়তা বন্ধের মাধ্যমে এই বহুজাতিক সংস্থাগুলো উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দেয়। যখন কোনো একটা রাষ্ট্র উন্নত রাষ্ট্রগুলোকে তেমন একটা প্রাধান্য দেয় না, তখন উন্নত রাষ্ট্র করে কি বিভিন্ন সহায়তা বন্ধ করে দেয়। যেমনটা করে আমাদের পদ্মা সেতুর জন্য আন্তর্জাতিক অর্থ সংস্থা যখন আমাদের কি করলো, অর্থ বরাদ্দটা বন্ধ করে দিল। এইভাবে করেই মূলত কি করা হয়, উন্নয়নশীল অনুন্নত রাষ্ট্রগুলোতে অর্থনৈতিক সংকট সৃষ্টির মাধ্যমে তাদের আধিপত্য বিস্তার করে। এরপরে সরকার উচ্ছেদ।
অনেক সময় দেখা যায় বহুজাতিক কোম্পানিগুলো বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণে অনেক দেশের সরকার উচ্ছেদের পিছনে জড়িত। দেখা যাচ্ছে এই বহুজাতিক সংস্থাগুলো বর্তমান যে সরকার আছে ওই সরকার যখন বহুজাতিক কোম্পানিগুলোর অনুকূলে হয় না বা উন্নত রাষ্ট্রগুলোকে প্রাধান্য দেয় না, তখন ওই সরকারকে উচ্ছেদ করার জন্য এই বহুজাতিক সংস্থাগুলো বিভিন্ন পলিসি গ্রহণের মাধ্যমে সরকারের উচ্ছেদে ভূমিকা প্রদান করে এবং সরকারকে উচ্ছেদ করে তাদের পছন্দ মতো একটি সরকারকে ক্ষমতায় বসিয়ে দেয়। তারপর হচ্ছে মুক্তবাজার অর্থনীতির প্রভাব। মুক্তবাজার অর্থনীতির ফলে উন্নত দেশের অর্থনীতি আরো চাঙ্গা হচ্ছে, যার ফলে উন্নয়নশীল দেশগুলোর বাজার ব্যবস্থা উন্নত দেশগুলোর হাতে পরোক্ষভাবে চলে যাচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি উন্নত রাষ্ট্রগুলো মুক্তবাজার অর্থনীতি প্রচলনের মাধ্যমে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে ব্যাপকভাবে কি করছে, ক্ষতিগ্রস্ত করছেন। ফলে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অর্থনৈতিক অবনতি ঘটছে, আবার অন্যদিকে মুক্তবাজার অর্থনীতির কারণে উন্নত রাষ্ট্রগুলো লাভবান হচ্ছে। ফলে দেখা যাচ্ছে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো যখন অর্থনৈতিকভাবে সংকটের সৃষ্টি হচ্ছে, বাজার ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কি উন্নত রাষ্ট্রের সহযোগিতা আশ্বাস করছে। সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে বিদেশি পণ্যের নির্ভরতা। বহুজাতিক সংস্থাগুলো দেশে বা বাজারে ভিন্ন দেশীয় পণ্য প্রচলনের মাধ্যমে তাদের বাণিজ্যিক সফলভাবে পরিচালনা করছে। এর ফলে সাধারণ জনগণ বিদেশি পণ্য নির্ভরশীল হয়ে পড়ে এবং দেশীয় পণ্য বর্জন করে। অর্থাৎ যে জিনিসটা বলা হচ্ছে বিদেশি পণ্যের নির্ভরতা, এই বহুজাতিক সংস্থাগুলো বিভিন্ন অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইনের পোশাক আশাক বের করে বিভিন্ন ধরনের কসমেটিক কিংবা মানুষের ব্যবহার্য পণ্য সামগ্রী উৎপাদন করে মানুষকে আকৃষ্ট করে। ফলে দেখা যাচ্ছে মানুষ দেশীয় পণ্যের উপর আগ্রহী না হয়ে তারা বেশিরভাগই বিদেশি পণ্য অর্থাৎ বহুজাতিক পণ্যের উপর তারা নির্ভরশীল হয়ে পড়ে। যেমন ধরো আমরা নিজেরাও বাংলাদেশে হয়েও আমরা কেউ কুটির শিল্পের যে তাঁতি শিল্পের যে শাড়ি, তাঁতি শিল্পের যেসব পণ্য উৎপাদন করে এই পণ্যগুলো আমরা সহজে ব্যবহার করি না। আমরা দোকানে গিয়ে প্রথমে বলি মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, মেড ইন জাপান, এই পণ্যগুলো আমরা ব্যবহার করি। কসমেটিক কেনার ক্ষেত্রেও আমরা ওই একই জিনিসটা অ্যাপ্লাই করি। তাহলে যখন অনুন্নত এবং উন্নয়নশীল দেশের মানুষজন যখন কি করে বিদেশি পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন ওই উন্নত রাষ্ট্রগুলো কি করে, যখন একটা রাষ্ট্র যখন বিদেশিদের উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন উন্নত রাষ্ট্রগুলো ওই অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উপর চেপে বসে। কারণ বিদেশি রাষ্ট্রগুলো অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলো যদি যে কোনো সময় যদি পণ্য রপ্তানি বা বন্ধ করে দেয়, অর্থাৎ পণ্য সরবরাহ যদি বন্ধ করে দেয়, তাহলে অনুন্নত রাষ্ট্রগুলো বিপাকে পড়বে। এই ভয়ের কারণে অনুন্নত রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্রগুলোকে চাপ প্রয়োগ করে না, আর এই সুযোগটা গ্রহণ করে উন্নত রাষ্ট্রগুলো কি করে সারা বিশ্বের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার করে থাকে। তাহলে আমরা পরিশেষে বলা যায় যে বর্তমান বিশ্বায়নের এই সময়ে বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্নভাবে একটি দেশের রাজনৈতিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে থাকে। সুতরাং তৃতীয় বিশ্বের উন্নয়নশীল এবং অনুন্নত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বহুজাতিক কোম্পানির ক্ষমতা নিয়ন্ত্রণ ও খবরাখবর অন্য কোনো খর্ব করা ছাড়া আর কোনো বিকল্প নেই। অর্থাৎ নিজ দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করতে গেলে, অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে অবশ্যই বহুজাতিক কোম্পানির ক্ষমতাকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এভাবে করে আমরা আমাদের প্রথম প্রশ্ন যেটি যে বহুজাতিক সংস্থা সমূহ বিশ্ব রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে, এভাবে করে আমরা পরীক্ষার খাতায় লিখে সমাপ্ত করব। আমাদের আজকের যে দ্বিতীয় প্রশ্নটি আছে সেটি হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ঋণ প্রদান পদ্ধতি কি। আমরা গত ক্লাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা জেনেছি যে আইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আন্তর্জাতিক অর্থ তহবিল। এবং এই আইএমএফ 1945 সালের 27শে ডিসেম্বর 188টি দেশ নিয়ে গঠিত হয়। এবং আমরা জেনেছি যে সর্বশেষ দেশ হচ্ছে দক্ষিণ সুদান এবং এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। এই আন্তর্জাতিক অর্থ তহবিল বা মুদ্রা তহবিলের কাজটি আমরা জেনেছি যে মুদ্রার মান নিয়ন্ত্রণ করা এবং লেনদেনের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অন্যতম কাজ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যেসব সদস্য দেশ আছে বিভিন্ন সময়ে ওইসব সদস্য দেশগুলো যখন সংকটের সম্মুখীন হয় তখন স্বল্প পরিসরে স্বল্প সময়ের জন্য আইএমএফ ঋণ প্রদান করে থাকে। এখন আমরা জানবো যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ প্রদান পদ্ধতিটি কিরকম। আমরা প্রাসঙ্গিকতায় লিখব
আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্ব ব্যাংকের পরে সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। এটি বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। সদস্য দেশগুলোর মুদ্রার মান নিয়ন্ত্রণ এবং লেনদেনের ভারসাম্য বজায় রাখা এর অন্যতম প্রধান কাজ। এরপরে আমরা জানবো প্রাসঙ্গিকতার পরে আইএমএফ এর ঋণ প্রদান ব্যবস্থা। 1 নম্বর হচ্ছে কোটা ব্যবস্থা। স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিটি সদস্য দেশের জন্যই বিদেশি মুদ্রা গ্রহণের নির্দিষ্ট পরিমাণ কোটা নির্ধারণ করে দিয়েছে। ফলে কোটা সংক্রান্ত সীমাবদ্ধতার দরুন কোনো দেশই সংস্থা থেকে যথেষ্টভাবে ঋণ গ্রহণ করতে পারে না। অর্থাৎ একটা রাষ্ট্রের অবস্থান ভেদে দেখা যাচ্ছে যে কি প্রত্যেকটা রাষ্ট্রের অবস্থান অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র প্রতি বছর তাদের জন্য নির্ধারিত শতকরা 25% থেকে 200% পর্যন্ত অন্য দেশের মুদ্রা আইএমএফ থেকে গ্রহণ করতে পারে। অর্থাৎ দেশের অবস্থান অনুযায়ী অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে একটা কোটা ব্যবস্থা নির্ধারণ করা হয়। এই কোটা ব্যবস্থা বছরে 25% থেকে 200%-এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে একটা কোটা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেই এই আইএমএফ ঋণ প্রদান করে থাকে। তাই সে কারণে কোনো একটি দেশ চাইলেও তার কোটার বাইরে গিয়ে কোনো ঋণ গ্রহণ করতে পারে না আইএমএফ থেকে। 2 নম্বর হচ্ছে স্ব উদ্যোগে ঋণ। কোনো দেশ বা সদস্য রাষ্ট্র তার আন্তর্জাতিক দায় পরিশোধের জন্য প্রতিকূল অবস্থার পতিত হলে ঋণের জন্য সংশ্লিষ্ট দেশকে স্ব উদ্যোগে চেষ্টা করতে হবে। অর্থাৎ এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে বিশ্ব ব্যাংকের মতো সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে এই সংস্থাটি ঋণ দেয় না। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অর্থনৈতিক অবকাঠামোকে শক্তিশালী করার জন্য বিশ্ব ব্যাংক যে হারে ঋণ প্রদান করেছেন অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে, আইএমএফ সেভাবে ঋণ প্রদান করে না। আইএমএফ এর সদস্য দেশগুলো কোনো কারণে যদি আন্তর্জাতিক দায় পরিশোধে ব্যর্থ হয় কিংবা প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে, তাহলে যেই দেশ সমস্যার মধ্যে পড়েছেন সেই দেশ নিজ উদ্যোগে আইএমএফ এর কাছে আবেদন করে ঋণ করতে হবে, কি ঋণের আবেদন করতে হবে। এতে অন্য কোনো সদস্য দেশ সহযোগিতা করবে না। তারপর হচ্ছে অগ্রিম সুদ আদায়। আইএমএফ এর ঋণ প্রদান করতে গেলে ঋণের বিনিময়ে কি করতে হবে? সুদ দিতে হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোন সদস্য রাষ্ট্র ঋণের জন্য যখন স্ব উদ্যোগে আবেদন জানায় তখন আইএমএফ সেটি পর্যালোচনা করে পরে ঋণ অনুমোদন পেলে ঋণের জন্য উক্ত দেশের নিকট থেকে সুদ আদায় করে নেয়। অর্থাৎ সুদের বিনিময়ে অনুন্নত এবং অর্থাৎ আইএমএফ এর যেসব সদস্য দেশ আবেদন করে ঋণের জন্য তাদেরকে ঋণ প্রদান করে থাকে। এরপরে জামানত গ্রহণ। জামানত গ্রহণের মাধ্যমে আইএমএফ কি করে? ঋণ প্রদান করে থাকে। ঋণ অনুমোদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জামানত গ্রহণ করে থাকে। অর্থাৎ যেই দেশ ঋণের জন্য আবেদন জানায় সেই দেশকে ঋণ গ্রহণের পূর্বে পর্যাপ্ত জামানত প্রদান করতে হবে। অর্থাৎ সে যে পরিমাণ ঋণ গ্রহণ করবে ওই ঋণের বিনিময়ে ওই দেশকে কি করতে হবে? আইএমএফ এর কাছে জামানত প্রদান করতে হবে। তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা। আইএমএফ বিশেষ করে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর এই ঋণ প্রদান পদ্ধতিটা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত করে থাকে। কিরকম? যেমন ধরো বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক আছে, তারপর ভারতের কেন্দ্রীয় ব্যাংক আছে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেমন ধরো মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংক আছে। প্রত্যেকটা দেশের মধ্যে একটা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই ওই দেশের কি হয়? অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। তাহলে এই কেন্দ্রীয় ব্যাংকের সাথে আইএমএফ যোগাযোগ করে এই ঋণ বরাদ্দটা দিয়ে থাকে। অর্থাৎ কোন রাষ্ট্রকে ঋণ প্রদান করে কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারেই। দুর্লভ মুদ্রা ঘোষণা। যদি কোনো সদস্য দেশের বিদেশি মুদ্রা গ্রহণের জন্য পূর্ব নির্ধারিত কোটা শতকরা 75% বেশি হয় তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল উক্ত দেশের মুদ্রাকে দুর্লভ মুদ্রা হিসেবে ঘোষণা করে। অর্থাৎ কোনো একটা রাষ্ট্রের যখন অর্থ সংকট সৃষ্টি হয়, তাদের কাছে উৎপাদিত পণ্য আছে কিন্তু অর্থের সংকট হয়েছে, সেই পরিস্থিতির শিকার হলে তখন আইএমএফ কি করেন? বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলোকে ওই দেশ থেকে, অর্থাৎ যে দেশের মুদ্রা দুর্লভ সংকটে পড়েছেন ওই দেশ থেকে কি করতে বলে? পণ্য আমদানি করতে বলে। তাহলে আইএমএফ এর অন্যান্য সদস্য দেশ যখন যে সংকটকালীন দেশ থেকে যখন পণ্য আমদানি করবে তখন ওই দেশের মুদ্রা কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। তাহলে পণ্য আমদানির মাধ্যমে তারা যখন পণ্য রপ্তানি করবে বিভিন্ন দেশে তখন দেখা যাবে যে কি যে তাদের মুদ্রার
রিজার্ভটা বৃদ্ধি পাবে। এভাবে করে দুর্বল মুদ্রা ঘোষণার মধ্য দিয়েও আইএমএফ ঋণ প্রদান করে থাকে। পরিশেষে বলা যায় যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মূলত আন্তর্জাতিক বাজারের মুদ্রামান নিয়ন্ত্রণ করে, কারণ প্রতিষ্ঠানটি যে স্বল্প ঋণ প্রদান করে থাকে তা মূলত বিনিয়োগের জন্য নয়। এই ঋণের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো তাদের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করে মাত্র। সমগ্র বিশ্বের অর্থনৈতিক কল্যাণ সংস্থার জন্ম হলেও পশ্চিমা শক্তিশালী সদস্যের প্রাধান্য দেখা যায়। এভাবে করে আমাদের যে প্রশ্ন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ঋণ প্রদানের ব্যবস্থা কি সে বিষয়ে আমরা ধারণা অর্জন করলাম। এরপরে আমরা পরবর্তী যে প্রশ্নটি পড়ব সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকা। দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকা। তো আমরা এই দক্ষিণ এশিয়ার সার্কের ভূমিকার আলোচনা করার আগে আমরা সার্ক সম্পর্কে একটু জানবো যে এই সার্ক কি। সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা একটি সংস্থা সার্ক, যার পূর্ণরূপ হচ্ছেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, যাকে সংক্ষেপে সার্ক বলা হয়, যাকে SAARC সার্ক বলা হয়। তাহলে আমরা এখান থেকে জানলাম যে কি, যে সার্ক কি। সার্ক হচ্ছে যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা একটি সংস্থা, যাকে সংক্ষেপে সার্ক বলা হয়। সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এরপরে এর সদস্য দেশ হচ্ছেন 8টি। প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 7টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। 2007 সালে আফগানিস্তান এই সার্কের সাথে সম্পৃক্ত হয় এবং এই সার্ক মূলত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই 1985 সালের 8ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে সার্ক প্রতিষ্ঠিত হয় 1885 সালে। প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এরপরে আমরা জানবো তাহলে দেশ হচ্ছে সার্কের সদস্য দেশ হচ্ছে 8টি, আর সহযোগী দেশ হচ্ছে যে কি। আবার আরেকটা বিষয় জানলাম যে আফগানিস্তান কত সালে সার্কের সদস্যভুক্ত দেশ হন, 2007 সালে। আর এই সার্কের সদর দপ্তর হচ্ছেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্কের পর্যবেক্ষক দেশ হচ্ছে 9টি। সার্কের সদস্য দেশ হচ্ছে 8টি, পর্যবেক্ষক দেশ হচ্ছে 9টি। 9টির মধ্যে আছে অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, জাপান, মরিশাস, বার্মা বা মায়ানমার বর্তমানে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আরেকটা বিষয় নোট করতে হবে, সেটি হচ্ছে সার্কের বর্তমান মহাসচিব কে। সার্কের 13তম সম্মেলনে 2017 সাল থেকে বর্তমান পর্যন্ত সার্কের মহাসচিব হচ্ছেন আমজাদ হোসেন সিয়াম। আমজাদ হোসেন সিয়াম হচ্ছেন পাকিস্তানের একজন নাগরিক, অর্থাৎ পাকিস্তানের নাগরিক আমজাদ হোসেন সিয়াম সার্কের বর্তমান মহাসচিব। এই আমজাদ হোসেন সিয়াম পাকিস্তানের কূটনীতি হিসেবে ভূমিকা পালন করেছেন, বেশ কিছু বছর কূটনীতি হিসেবে ভূমিকা পালন করত এবং তিনি দীর্ঘ বছর প্রায় 33 বছর তিনি কি করেছেন, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাহলে আমরা এই বিষয়গুলো একটু নোট করতে হবে যে সার্কের বর্তমান মহাসচিব কে, আমজাদ হোসেন সিয়াম, তিনি পাকিস্তানের নাগরিক। তারপরে আমরা সার্ক কত সালে গঠিত হয় আমরা সেই বিষয়টা একটি নোট ডাউন করতে হবে। তাহলে আমরা পেলাম যে কি সার্ক কত সালে গঠিত হয়, 1985 সালের 8ই ডিসেম্বর। কে প্রতিষ্ঠা করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগী সংস্থা। সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। তারপরে আমরা জানবো যে সার্কের সদস্য দেশ হচ্ছে 8টি, পর্যবেক্ষক দেশ হচ্ছে 9টি। সার্ক সম্পর্কে এই বিষয়গুলো আমরা জানবো, পরবর্তীতে আমরা আরো আলোচনা করব সার্ক নিয়ে। এখন আমরা সার্কের দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকাগুলো কি কি প্রাসঙ্গিকতায় আমরা লিখব। দক্ষিণ এশিয়ার 8টি দেশের জনসাধারণের কল্যাণ, জীবনযাত্রার মান উন্নয়ন, দ্রুত সমৃদ্ধি অর্জন, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর, সর্বোপরি প্রতিটি দেশের আর্থসামাজিক, সংস্কৃতি, প্রযুক্তি ও বৈজ্ঞানিক ক্ষেত্রে সহযোগিতা ও সহায়তা প্রদানের লক্ষ্য নিয়েই গড়ে উঠেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক।
এই সার্ক দক্ষিণ এশিয়ার কি কি ভূমিকা পালন করে? 1 নম্বর ভূমিকা পালন করেন দক্ষিণ এশিয়ার সহযোগিতা সম্প্রসারণ। অর্থাৎ তোমরা স্ক্রিনে গুলো পড়ে নিবে, আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই বিষয়গুলো তোমরা আগেও পড়েছো। দক্ষিণ এশিয়ার সহযোগিতা সম্প্রসারণ অর্থাৎ দক্ষিণ এশিয়া সার্কের যে অন্তর্ভুক্ত 8টি দেশ আছে দক্ষিণ এশিয়ার মধ্যে, ওই 8টি দেশের মধ্যে একটি দেশের সাথে আরেকটি দেশের সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করার জন্য এই সার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্ত্রাস দমনে ভূমিকা। দক্ষিণ এশিয়ার মধ্যে কোন ধরনের সংঘাত সৃষ্টি হলে এই সার্ক ওই সন্ত্রাস কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ধরো কোন একটি রাষ্ট্র সার্কভুক্ত কোন একটি রাষ্ট্র যদি সার্কভুক্ত অন্য একটি রাষ্ট্রের মধ্যে যদি হামলা পরিচালনা কিংবা আক্রমণ করার পরিকল্পনা করে, তাহলে সার্কভুক্ত সকল সদস্য একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই কার্যক্রমটা অর্থাৎ ওই যুদ্ধটা তারা কি করে দমন করে। আবার সার্কভুক্ত কোন একটা দেশে যদি সন্ত্রাসী হামলা হয়, ওই সন্ত্রাসী হামলা জঙ্গি তৎপরতা জঙ্গিকে নির্মূল করার জন্য যত ধরনের উদ্যোগ আছেন সার্কভুক্ত সকল সদস্য কি করেন, একসাথে বসে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে সন্ত্রাস দমনে ভূমিকা পালন করেন। তারপর বলা হচ্ছে সার্ক গেমস প্রবর্তন। সার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান হলো সার্ক গেমস প্রবর্তন। সার্ক দেশগুলোর খেলাধুলা এবং অন্যান্য দিকের উন্নয়নের লক্ষ্যে এই সংস্থাটি গড়ে উঠেছেন। অর্থাৎ সার্কের মাধ্যমে নেপালের কাঠমান্ডুতে সর্বপ্রথম সার্ক গেম অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের ফলে দেখা যাচ্ছে যে কি সার্কভুক্ত 8টি দেশের একসাথে হয়ে যখন গেম অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে খেলার মধ্যে যখন অংশগ্রহণ করে, তখন 8টা দেশের মধ্যে একটা কি সম্পর্ক সৃষ্টি হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। তারপরে ভূমিকা পালন করেন পরিবেশ সংক্রান্ত ভূমিকা পালন করেন। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার দেশসমূহ পরিবেশের বিভিন্নভাবে হুমকির সম্মুখীন। বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর কোন দেশ রয়েছে বঙ্গোপসাগর সহ আরো কয়েকটি সাগরের সীমানায়। এখানে যে জিনিসটা বোঝাচ্ছেন যে এই সার্ক করেছেন কি, যে এই সার্ক তার ভূমিকার ক্ষেত্রে বলা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রগুলো সাগরের পাশে অবস্থান করছেন, ফলে দেখা যাচ্ছে পরিবেশগত দূষণ এবং প্রাকৃতিক দূষণ, পরিবেশ দূষণ সহ আরো বিভিন্ন ধরনের, আমরা যদি বলি যে গ্রিন হাউস প্রতিক্রিয়া, পরিবেশ দূষণ, পরিবেশ সংক্রান্ত জরিপ ইত্যাদির ক্ষেত্রে সার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ গ্রিন হাউস রক্ষা করার জন্য, টেকসই উন্নয়ন করার জন্য সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে সকলেই সমবেতভাবে কার্য পরিচালনা করে থাকে। কারণ দক্ষিণ এশিয়ার অনেক দেশই বঙ্গোপসাগরের সাথে কি সম্পৃক্ত, অর্থাৎ বঙ্গোপসাগরের সাথে সীমানার সাথে সম্পৃক্ত। এরপর হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চলাচল। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে লোকজনের চলাচল এবং যাতায়াতের ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে ভিসা পদ্ধতির মাধ্যমে সার্কভুক্ত যে 8টি দেশ আছে, ওই 8টি দেশের মধ্যে একটি দেশের জনসংখ্যা আরেকটি দেশের লোক সংখ্যা সহজে কি করতে পারে, চলাচল করতে পারে। যেমন ধরো আমরা সহজেই ভিসার মাধ্যমে ভারতে বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছি এবং আরো বিভিন্ন দেশে আমরা কি করছি, ভ্রমণ করছি। নেপালে, ভুটানে আমরা ভ্রমণ করছি, মালদ্বীপে যাচ্ছি, আফগানিস্তানে যাচ্ছি। এই যে সহজ প্রক্রিয়ার মাধ্যমে এক দেশের সাথে আরেক দেশের যখন যোগাযোগ ব্যবস্থাটা সহজ হয়ে যায়, তখন ওই অর্থনৈতিক ব্যবস্থাটা উন্নত হয়। প্রাতিষ্ঠানিক বিকাশ। তাহলে সার্কভুক্ত দেশগুলোর, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয় চিন্তা করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সৃষ্টি করে থাকে। তার মধ্যে আমরা যে সাফটা, আফটা এই বিষয়গুলো আমরা দেখতে পাই। তারপর হচ্ছে সাফটা চুক্তি। সার্কের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর আজ পর্যন্ত এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বড় ধরনের কোনো সহিংস মনোভাব ঘটেনি। ভারত ও পাকিস্তানের মধ্যে যেসব ঘটনা সংঘটিত হয়েছে, সার্ক থাকার কারণে তা বেশি উত্তেজনাকর পরিস্থিতির দিকে এগোতে পারেনি। এই সার্ক থাকার কারণে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে, কিন্তু দ্বন্দ্ব সংঘাত গুলো যুদ্ধ অবস্থায় যাওয়ার কোনো পরিস্থিতি অর্থাৎ যুদ্ধ পর্যন্ত যাওয়ার সুযোগ পাচ্ছে না এই সার্ক থাকার কারণে। কারণ সার্ক বিভিন্ন চুক্তির মাধ্যমে, যেমন ধরো 1993 সালে সাফটা চুক্তির মাধ্যমে শুল্ক হার হ্রাসকরণে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে এবং সাথে সাথে সার্ক বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে যখন আলোচনার মাধ্যমে যুদ্ধক্ষেত্রটি নিয়ন্ত্রণ করে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা আক্রমণাত্মক এখন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কিন্তু এই উত্তেজনা সৃষ্টি হলেও দেখা যাচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে তারা যাচ্ছে না, কারণ সার্কভুক্ত হওয়ার কারণে। এভাবে করে তাহলে পরিশেষে বলা যায় সার্ক হলো এমন একটি সংস্থা যেটি দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য বিরাট সাফল্য বয়ে নিয়ে এসেছে। এই সংস্থাটি
প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বড় ধরনের কোনো সহিংস মনোভাব বা পণ্য ঘটনা ঘটেনি। এভাবে করে আমরা দক্ষিণ এশিয়ার দেশসমূহের সার্কের ভূমিকাগুলো আলোচনা করো, এই প্রশ্নটি আমরা সমাপ্ত করব। আমাদের আজকের লেকচারের সর্বশেষ প্রশ্ন, এটি তোমরা অনার্স থার্ড ইয়ারও পড়েছো। সার্কের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করুন। তাহলে সার্কের সাফল্য কি? বলা হচ্ছে সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেছে যা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। এর একটি আনুষ্ঠানিক সনদ রয়েছে এবং কাঠমান্ডুতে সচিবালয় প্রতিষ্ঠিত। অর্থাৎ সার্কের সাফল্য হচ্ছে সার্ক একটা আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কাঠামো রূপ লাভ করেছে বর্তমান সময়ে, এবং সার্কের একটা সচিবালয় আছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে, এবং এর আনুষ্ঠানিক সনদ রয়েছে। 2 নম্বর সফলতা বা সাফল্য হচ্ছে আঞ্চলিক নেতা, প্রশাসক, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের মধ্যে সার্কের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিয়মিত বৈঠক এবং পারস্পরিক মতের আদান প্রদান ঘটছে। এই সার্কের মাধ্যমে 8টি দেশের সাথে যারা আঞ্চলিক নেতা, প্রশাসক, বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ আছেন তাদের মধ্যে প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে। ফলে দেখা যাচ্ছে নিজেদের সমস্যা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ করে ওই সমস্যার সমাধান সহজ হচ্ছে। 3 নাম্বার হচ্ছে আঞ্চলিক সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে ব্যবধান হ্রাসে সাহায্য করছে। ফলে জনগণের মাঝে আঞ্চলিক সহযোগিতার তাগিদ অনুভূত হচ্ছে এবং দক্ষিণ এশিয়ার পরিচিতি আরো জোরদার হচ্ছে। যখন 8টা দেশ একসাথে ঐক্যবদ্ধ হয়ে যখন কাজ করে, তখন দক্ষিণ এশিয়ার পরিচিতিটা সারা বিশ্বের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে অন্যভাবে পরিচিতি লাভ করছে। এবং সাথে সাথে এই সার্কভুক্ত দেশ হওয়ার কারণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ ব্যবস্থাটা সহজ হয়েছে। 4 নাম্বার হচ্ছে সার্কের সুবাদে এই অঞ্চলের বিভিন্ন বিষয়ে প্রচুর গবেষণা কাজ করছে। এইসব গবেষণা ও কাজের আদান প্রদানের মাধ্যমে এই অঞ্চলের সহযোগিতার বাস্তবতা অনুধাবন আরো সহজ হয়েছে। অর্থাৎ এই সার্কভুক্ত সদস্যের কারণে এই 8টা দেশ, এক একটা দেশের গবেষক আরেকটা দেশে গিয়ে, এক দেশের গবেষক আরেক দেশে গিয়ে বিভিন্ন ধরনের গবেষণা কার্য পরিচালনা করে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে, প্রাকৃতিক সম্পদ সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শুধুমাত্র সার্কের কারণেই। 5 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে শীর্ষ সম্মেলনের সময় সার্কের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সার্ক আলোচনার বাইরে ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে দ্বিপাক্ষিক ও অন্যান্য সমস্যা সম্পর্কে মত বিনিময়ের সুযোগ পায়। অর্থাৎ যখন সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়, এই সার্ক সম্মেলন অনুষ্ঠানের কিছু সময় বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে সার্ক সম্মেলনের মধ্যে বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা যখন উপস্থিত হয়, তখন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দেখা যাচ্ছে যে কি যে তাদের বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন দেশের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে ওই সমস্যাগুলো সমাধানের জন্য তারা বিভিন্ন চুক্তি সম্পাদন করে থাকে। তারপর হচ্ছে দক্ষিণ এশীয় খাদ্য সংরক্ষণের সুফল বাংলাদেশ পেয়েছে। অর্থাৎ এই সার্ক গঠন করার কারণে দেখা যাচ্ছে যে 1991 সালে যখন বাংলাদেশের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, এই ঘূর্ণিঝড়ের সময় যখন অর্থনৈতিক সংকট প্রকোপ আকার ধারণ করে, খাদ্য সংকট সৃষ্টি হয়, তখন বাংলাদেশ সার্কভুক্ত অন্যান্য 7টি দেশ থেকে তারা বিভিন্ন খাদ্য সরবরাহ করে বাংলাদেশের যে খাদ্য ঘাটতি, ওই খাদ্য ঘাটতিটা নিরসন করে। এরপরে সাফটা চুক্তির আলোকে ইতিমধ্যে সদস্য দেশগুলো পরস্পরের মধ্যে আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক রিয়াত সহ বিভিন্ন সুবিধা প্রদান করেছে। অর্থাৎ 1993 সালে সাফটা চুক্তির মাধ্যমে সার্কভুক্ত সদস্য দেশগুলো শুল্ক মুক্ত ভাবে কিছু কিছু পণ্য তারা নিজ দেশে আমদানি রপ্তানি করার ক্ষেত্রে সুযোগ ভোগ করে থাকে। এবার আমরা জানবো সার্কের ব্যর্থতা কি। সার্কের ব্যর্থতা হচ্ছে ভারতের অসহযোগিতা। এই দক্ষিণ এশিয়ার মধ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতই হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি রাষ্ট্র। ফলে দেখা যাচ্ছে যে ভারত অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে বিমাতা সুলভ আচরণ করে এবং ভারত অন্যান্য রাষ্ট্রগুলোকে তেমন একটা গুরুত্ব দেয়নি। ভারত যা সিদ্ধান্ত গ্রহণ করে সার্কের অন্যান্য সদস্যগুলোও ওই সিদ্ধান্ত মানতে বাধ্য করে ভারত। সে কারণে আর যদি সেই সিদ্ধান্তটা না মানে তাহলে ভারত সহযোগিতা করে না। ফলে দেখা যাচ্ছে সার্কের ব্যর্থতা হচ্ছে ভারতের অসহযোগিতা। তারপর হচ্ছে পররাষ্ট্রনীতির অমিল। আঞ্চলিক সহযোগিতার জন্য পররাষ্ট্রনীতি অভিন্নতা খুবই জরুরি, কিন্তু সার্কভুক্ত দেশগুলোর আদর্শ ও মূলনীতির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। অর্থাৎ সার্কভুক্ত যে সদস্য দেশগুলো আছে ওই দেশগুলোর মধ্যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সবসময় ভিন্নতা রয়েছে, যার কারণে সার্ক ব্যর্থতার পর্যবসিত হয়েছে। কারণ তার 8টা দেশের পররাষ্ট্রনীতি সার্ক কি করতে পারেনি, এক করতে পারেনি। 3 নাম্বার হচ্ছে ভারতের অতিরিক্ত শক্তিমত্তা। অর্থাৎ ভারত অতিরিক্ত
শক্তি প্রয়োগ করে থাকেন দক্ষিণ এশিয়ার মধ্যে, যার কারণে দেখা যাচ্ছে অন্যান্য দেশের সাথে তাদের নীতি মিল হয় না। ভারতের মাত্রাতিরিক্ত প্রাধান্যতার কারণে অন্যান্য দেশগুলো কি করে তেমন একটি সার্কের প্রতি আকৃষ্ট হয় না বা সার্কের প্রতি মনোযোগী হয় না। তারপর হচ্ছে সাম্প্রদায়িকতা ও চরমপন্থীদের উত্থান। এই সার্ক বিভিন্ন রাষ্ট্রের হিন্দু এবং অন্যান্য জ্ঞাত গোষ্ঠীগুলোর যে সাম্প্রদায়িকতা এবং চরমপন্থীতার যে উত্থান হয়েছে, এই চরমপন্থী এবং সাম্প্রদায়িকতাটা দমন করতে পারেননি। তারপর হচ্ছে জনকল্যাণে ব্যর্থ। সার্ক গঠিত হয়েছিল সার্কভুক্ত সদস্য দেশগুলোর জনগণের কল্যাণ সাধন করা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উন্নয়ন সাধন করা, কিন্তু সার্ক তার ওই মূল লক্ষ্য বাস্তবায়নে কি হয়েছেন, ব্যর্থ হয়েছেন। এবং সাথে সাথে প্রাকৃতিক পরিবেশ দূষণ প্রতিরোধে যে কার্যকর ভূমিকা পালন করার কথা, ওই কার্যকর ভূমিকাও তারা করতে পারেনি। বর্তমানে সার্কভুক্ত অনেক দেশই প্রাকৃতিক ভাবে পরিবেশ দূষিত হচ্ছে। এভাবে করে আমরা সার্কের সাফল্য এবং ব্যর্থতা দিব। পরিশেষে বলা যায় যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে সার্ক গঠিত হলেও নানাবিধ সীমাবদ্ধতার কারণে এটি তার নিজস্ব কার্যাবলী পরিচালনা করতে পারেনি, যা সার্কের কার্যক্রমকে ব্যর্থতার পর্যবসিত করেছে। তবুও সার্ক বহু ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। তাই দক্ষিণ এশিয়ার সার্বিক কল্যাণে সার্ককে আরো বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করতে হবে। এভাবে করে আমরা সার্কের সাফল্য ও ব্যর্থতার প্রশ্ন শেষ করব। তাহলে আজকে আমরা 4টা প্রশ্ন পড়িয়েছি। সর্বপ্রথম প্রশ্ন করেছিলাম বহুজাতিক সংস্থা সমূহ বিশ্ব রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে আলোচনা করো। তারপরে আমরা আলোচনা করেছিলাম আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ প্রদান পদ্ধতি আলোচনা করো। এরপরে পড়েছিলাম দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকা বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন করেছিলাম যে সার্কের সফলতা ও ব্যর্থতা আলোচনা করো। এই ছিল আমাদের আজকের ক্লাসের কার্যক্রম। সবাইকে অংশগ্রহণ করার জন্য আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।